কলকাতা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অত্যন্ত সুরক্ষিত এলাকার ভিতরে থাকা বাংলা মসজিদ ঘিরে অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। বহু বছর ধরে বিমান নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসাবে চিহ্নিত এই নির্মাণ সরানোর দাবি উঠলেও রাজনৈতিক তোষরের কারণে সেই উদ্যোগ বারবার আটকে গিয়েছে বলে অভিযোগ। আর এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই বহুদিনের অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে। 136 বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ, স্থানীয়ভাবে যা বাংলা মসজিদ নামে পরিচিত, সেটি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যা আন্তর্জাতিক বিমান নিরাপত্তা নিয়মের সরাসরি বিরোধী। বিমানবন্দরের সীমানা প্রাচীরের প্রায় 150 মিটার ভিতরে এবং দ্বিতীয় রানওয়ের মাত্র 165 মিটার দূরে থাকা এই নির্মাণের কারণে বছরের পর বছর কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ এবং আধুনিকীকরণ কার্যত থমকেছিল। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম বলছে সক্রিয় রানওয়ে 240 মিটারের মধ্যে কোনো স্থায়ী অসামরিক নির্মাণ থাকা চলবে না, অথচ সেই নিয়মকে কার্যত উপেক্ষা করে বছরের পর বছর এই কাঠামো থেকে গিয়েছে। শুধু তাই নয়, মসজিদটি বিমানের উড়ান পথের একেবারে মধ্যে পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্বিতীয় রানওয়ের টাচডাউন পয়েন্ট 88 মিটার সরাতে হয়েছিল। এর ফলে বড় আন্তর্জাতিক বিমান যেমন ধরুন বোয়িং 787 বা এয়ারবাস A330 নিরাপদে এই রানওয়েতে ব্যবহার করতে পারে না বা এই রানওয়ে তারা ব্যবহার করতে পারছে না। বিশেষজ্ঞদের মতে এর জেরে কলকাতা বিমানবন্দর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়ছে। বহু আধুনিক প্রযুক্তি বসানোও সম্ভব হয়নি, বিশেষ করে যখন শীতকালে কুয়াশা হয় সেই সময় নিরাপদ অবতরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা ILS দ্বিতীয় রানওয়েতে বসানো যায়নি শুধুমাত্র এই মসজিদের কারণেই। এবার প্রশ্ন উঠছে, এত বড় নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও এতদিন ব্যবস্থা কেন নেওয়া হলো না? বিমানবন্দর বহুবার মসজিদটিকে বিমানবন্দরের বাইরে বড় জায়গায় সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু অভিযোগ উঠছে ভোট ব্যাংক রাজনীতির জন্য সেই উদ্যোগে বাধা দেয় তৎকালীন রাজ্য সরকারগুলি। জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, পরে মমতা ব্যানার্জি, সব সরকারের আমলেই এই বিষয়টি ঝুলেছিল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘু তোষরের রাজনীতি এতটাই প্রবল ছিল বলে বিরোধীদের অভিযোগ যে বিমান নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়েও কড়া সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানো হয়নি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বারবার সতর্ক করলেও রাজ্য প্রশাসন স্থানীয় ধর্মীয় আবেগের অজুহাত তুলে ফাইল আটকে রেখেছিল বলে দাবি উঠেছে। আসুন দেখি এই মসজিদ কেন এত বিপজ্জনক, কেন এই মসজিদ এতটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে দেখাবো পুরোটা একেবারে প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করে। আসুন দেখাই। এই মুহূর্তে যে প্লাজমাতে আমি যে উইন্ডোটা খুলে রেখেছি, দেখুন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিমানবন্দরের রানওয়ে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল আর এটা ন্যাশনাল টার্মিনাল। এখানে প্লেনগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা একটু যদি দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে রানওয়েটা, এটা হচ্ছে 1 নাম্বার রানওয়ে, যেটা একেবারে ভীষণ স্মুথভাবে রানওয়েটা বেরিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই রানওয়েটার মধ্যে কোথাও কোনো রকম কোনো মাঝখানে কোনো আটকানো হয়নি, একেবারে স্মুথভাবে এই রানওয়েটা বেরিয়ে গিয়েছে। সমস্যাটা হচ্ছে প্রথম রানওয়েটা নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে পাশের এই দ্বিতীয় রানওয়েটা। দেখুন প্রথম রানওয়েটা যেটা এতটা লম্বা, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার দেখুন দ্বিতীয় রানওয়েটা এইখানে গিয়ে আটকে গিয়েছে, কারণ এইখানেই হচ্ছে সেই মসজিদটা অবস্থিত, যে মসজিদটা 136 বছর ধরে এখানেই অবস্থান করছে এবং কোনো সরকার এই মসজিদটা সরানোর কথা বলেনি। 1995 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একবার বলেছিলেন এই মসজিদটা সরানো হবে, কিন্তু নানান জটিলতায় সেটা আটকে যায়।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়েও কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই মসজিদটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, কিন্তু সেবারেও আটকে যায়। আর মমতা ব্যানার্জির সরকার তো সংখ্যালঘু তোষণ করে, এই অভিযোগটা বারবার উঠে এসেছে, তাই এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। এবার আপনাদেরকে বলি, এই মসজিদের অবস্থান কেন এতটা বিপজ্জনক। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদ, আর একটু এগিয়ে গেলেই এখান থেকে কানেক্টর রয়েছে। এই যে কানেক্টর রয়েছে এটা কিন্তু যশোর রোড থেকে কানেক্টেড, মানে এই মসজিদ থাকার কারণে মানুষজন সেখানে নামাজ পড়তে আসবেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যারা এই এয়ারপোর্টের ভিতরের মসজিদটা ব্যবহার করেন নামাজ পড়ার জন্য, তাদেরকে সিকিউরিটি দিয়ে বাসে করে নিয়ে আসা হয় এই মসজিদে নামাজ পড়ানোর জন্য। এবার আপনি বলতেই পারেন যে তাদের তো সিকিউরিটি দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে, কিন্তু আপনি ভাবুন তো, যাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হচ্ছে তাদের মধ্যে সবাই যে একেবারে সাধু পুরুষ তেমনটা তো নাও হতে পারে। এই তো মাত্র কয়েকদিন আগে কলকাতার এন্টালি থেকে একজন পাক গুপ্তচর গ্রেপ্তার হয়েছে। আপনি আমি কি জানতাম ওই ব্যক্তি পাক গুপ্তচর? তাহলে যারা নামাজ পড়তে আসছেন তাদের মধ্যে থেকে যদি কারোর মধ্যে এই রকম কোনো অসাধু মতলব থাকে কারোর মনে, যদি কোনো বড় ধরনের কিছু ঘটে যায়, তার দায় কে নেবে? নিশ্চয়ই সেই দায় এসে বর্তাবে সরকারের ওপরে, আর ক্ষতি তো হবে আমজনতার। আরও একটা কথা বলে রাখি, ইস্টের মধ্যে কলকাতার এই নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব থেকে ব্যস্ততম আর বড় এয়ারপোর্ট। কিন্তু জানেন কি, এত ব্যস্ত আর এত বড় এয়ারপোর্ট হওয়া সত্ত্বেও A380 মতো বোয়িং বিমান এখানে কিন্তু চলাচল করতে পারে না। এখন রাজ্যে পালাবদল হয়েছে ক্ষমতার, এবং ক্ষমতার পালাবদল হওয়ার পর আমরা দেখছি যে নতুন সরকার তারা নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে মসজিদটা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম, আরও একবার দেখাচ্ছি, এই মসজিদটা এবার এখান থেকে স্থানান্তরিত করা হবে, মানে মসজিদটাকে রিপ্লেস করা হবে। নতুন সরকার সেটা জানিয়ে দিয়েছে। মসজিদটাকে এই এয়ারপোর্টের এই যে সেকেন্ড যে রানওয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, মানে মসজিদটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে নিরাপত্তার ঝুঁকিটা একটা না পড়ে এবং কোনো সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে। নতুন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এবং আপনাদেরকে বলছিলাম যে যদি এই মসজিদটা এখান থেকে রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এই যে রানওয়েটাও কিন্তু অনেকটাই বড় হবে, এবং এই ঘটনাটা যদি ঘটে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা হবে। কারণ 136 বছরে যে মসজিদে কেউ চুল পর্যন্ত বা মসজিদে কেউ স্পর্শ করতে পারেনি, সেটা যদি এবারে হয়, নিঃসন্দেহে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ঠিক কী আপডেট উঠে আসে, অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।